হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। দুদিন পর আবার আমি নতুন করে প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 14, বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ থেকে 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। আলোচ্য হলাম আমি সৌম্যদীপ মাইতি। আর যারা আমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। একটা কথা বলি, আমি এর আগে কিন্তু প্রাচীন মধ্যযুগ থেকে 3টি প্র্যাকটিস সেট দিয়েছিলাম, মানে 180টা প্রশ্নোত্তর। আজকে দেবো 4 নম্বর প্রশ্ন, মানে প্র্যাকটিস সেট এই প্রাচীন মধ্যযুগ থেকে, মানে হবে আজ 60টা প্রশ্ন মিলিয়ে 240টা প্রশ্নোত্তর। তো সবাই এগুলো দেখে নেবেন। পারলে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো আমার যে 13টা মোট প্র্যাকটিস সেট দিয়েছিলাম এর আগে, যেখানে টেক্সট, অনুবাদন সঙ্গ বা আপনার আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস সব পেয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্নোত্তর আনবো আমি। ওকে, তো চলুন বেশি দেরি করে আজ ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, চর্যাপদে মোট কতগুলি প্রবাদ প্রবচন আছে? উত্তর হচ্ছে অপশন খ, 6টি। মনে রাখবেন, দুহিল দুদুকি বেন্টে সামা, এটাও কিন্তু প্রবাদ প্রবচন চর্যাপদের। এটা ঢেন্ডন পাদের বা টেন্টন পাদের 33 সংখ্যক পদ, যেটা এবার এমএসসি পরীক্ষায় কমন এসেছিল। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 13টি। 3 নম্বর প্রশ্ন দেখুন, বিদ্যাপতি রাধিকা প্রবন্ধটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তথ্য দেখুন, আমি বলেছি আগে যে আমার প্রশ্নের সময় কিন্তু তথ্যও থাকে। এই বিদ্যাপতি রাধিকা প্রবন্ধটি 1298 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় 594 যোগ করুন, মানে 1892 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। এটি তার আধুনিক সাহিত্য 10 অক্টোবর 1907 বা 1314 প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত 4র্থ সংখ্যক প্রবন্ধ। এই আধুনিক সাহিত্য প্রবন্ধ গ্রন্থে মোট 16টি প্রবন্ধ আছে। এটা তথ্য, ঠিক আছে? তাহলে এটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। এই প্রবন্ধটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কোন কবি পূর্ববঙ্গের বাখরগঞ্জ বা বাকেরগঞ্জ, যেটা হচ্ছে অধুনা বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত গৈলার প্রাচীন নাম কি? ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে গৈলার প্রাচীন নাম কি? ফুল্লশ্রী। এই গ্রামে কে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ক, বিজয়গুপ্ত। তারপর দেখুন 6 নম্বর প্রশ্ন, কবিকঙ্কন চণ্ডীর সুবৃহৎ সময়ের মধ্যে কেবল ফুল্লরা খুল্লনা একটু নড়িয়ে বেড়ায়, নতুবা বেদরা একটা বিকৃত স্থানমাত্র, এবং ধনপতি ও তাহার পুত্র কোনো কাজের নয়। কোন সাহিত্যিক তার নরনারী প্রবন্ধে একথা বলেছেন? তাহলে কোন প্রবন্ধে কথা বলেছেন? প্রবন্ধের নাম আসছে না তো, নরনারী প্রবন্ধে। তো কে কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, খনাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের প্রথম পালাটির নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, স্থাপনা পালা। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অন্তর্মধ্য যুগের সবচেয়ে শক্তিমান কবি ভারতচন্দ্র রায়গুণাকর হুগলির দেবানন্দপুরে বসবাসকালীন সত্যপীরের বা সত্যনারায়ণের বিষয় নিয়ে কিছু সময় ব্যবধানে পরপর 2টি পাঁচালী রচনা করেন। এর মধ্যে প্রথম পাঁচালীটি কার নির্দেশে রচিত? উত্তর হচ্ছে অপশন গ, হীরারাম রায়ের নির্দেশে রচিত। তথ্য দেখুন, যে রচনাটির কোনো পুঁথি পাওয়া যায় না তাই এর কোনো রচনাকাল জানা যায় না, কিন্তু দ্বিতীয় পুঁথিটির রচনাকাল জানা যায়। সেটা হচ্ছে কত? 1144 বঙ্গাব্দ বা 1737 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 9 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত্রের গৌরব কার? কবি কৃত্তিবাস প্রাপ্য। প্রকৃতি প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত্রের গৌরব কার প্রাপ্য? উত্তর হচ্ছে কবি কৃত্তিবাস প্রাপ্য। কৃত্তিবাস এই আত্মপরিচয়টি কার পুঁথিতে সর্বপ্রথম আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে অপশন ক, বদনগঞ্জ নিবাসী হারাধন দত্ত
ভক্তিনিধির পুঁথিতে। তথ্য দেখুন, ডক্টর দীনেশচন্দ্র সেন 1896 খ্রিস্টাব্দে তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের প্রথম সংস্করণে এই আত্মপরিচয়টি সম্পূর্ণ অংশে সর্বপ্রথম প্রকাশ করেন। ওকে, তার কে প্রকাশ করেন? ডক্টর দীনেশচন্দ্র সেন 1896 খ্রিস্টাব্দে তার কোন গ্রন্থে? বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের প্রথম সংস্করণে এই আত্মপরিচয়টি সর্বপ্রথম প্রকাশ করেন। তো মনে রাখবেন যে বঙ্গভাষা সাহিত্য গ্রন্থটি রচয়িতাকে ডক্টর দীনেশচন্দ্র সেন। এটা এবারে ইংলিশে এসেছিল, যে বঙ্গভাষা সাহিত্যর যে ইংলিশ নামটা সেটা কার লেখা ছিল? ডক্টর দীনেশচন্দ্র সেনের লেখা। তো এইগুলো কিন্তু প্রশ্ন আসা শুরু করেছে, আপনারা মনে রাখবেন। যেমন এসেছিল সুকুমার সেন রচিত গ্রন্থটির নাম কি? বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। অনেকে কিন্তু ভুল করে দিয়ে এসছে, অনেকে বাঙ্গলা করে দিয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, তাই আমার কিন্তু তথ্য যতটা ইম্পর্টেন্ট, প্রশ্ন ততটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবেন। 10 প্রশ্ন, বাপ ভগীরথ মোর মা ইন্দুমতি, যার পুণ্যে হইল মোর নারায়ণে মতি। মধ্যযুগের কোন কবি তার আত্মপরিচয় অংশে কথা লিখেছেন? উত্তর হচ্ছে অপশন গ, মালাধর বসু। তার মাতার নাম হচ্ছে ইন্দুমতি, বাবার নাম হচ্ছে ভগীরথ। 11 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ কোন শতাব্দীর কবি ছিলেন? প্রত্যেকটা কবির কাব্যের নাম, কোন শতাব্দীর কবি, পিতামাতার নাম কি, কোন যুগে জন্ম, চৈতন্য পূর্ববর্তী না চৈতন্য পরবর্তী। তো এই ধরনের তথ্যগুলো কিন্তু আগে মুখস্থ করবেন, আর গ্রামের নাম আর হচ্ছে তার রচনাকার পয়ার। তো দেখুন, উত্তর হচ্ছে অপশন খ, ষোড়শ। কৃষ্ণদাস কবিরাজ ষোড়শ শতাব্দীর কবি ছিলেন। 12 প্রশ্ন, সতী ময়নার 12 মাসি বর্ণনা কোন ঋতু থেকে শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, বর্ষা। পরীক্ষা ছিল কোন মাস? সেটা হচ্ছে আষাঢ়, সেটা তো আমি আগেই বলেছি। তো আষাঢ় মাস কি? বর্ষাকাল বা বর্ষা ঋতু থেকে শুরু হয়েছে। তারপর দেখুন 13 নম্বর, সৈয়দ আলাওলের মৌলিক রচনা কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, রাগতাল নামাও পদাবলী। সয়ফুলমূলক, বদিউজ্জামাল, তোহফা, সেকেন্দার নামা, এগুলো সব হচ্ছে অনুবাদ। তো রাগতাল নামাও পদাবলী সেটা হচ্ছে, বা এগুলো হচ্ছে অনুকরণের লেখা, কিন্তু রাগতাল নামের পদাবলী হচ্ছে তার নিজস্ব লেখা বা মৌলিক রচনা। তারপর দেখুন 14 প্রশ্ন, রঙ্গে নাচে রণ মাঝে কার কামিনী মুক্তকেশী আর নব জলধর কায়া, এগুলো কার পদ? কমলাকান্ত ভট্টাচার্যের পদ। তো এগুলো কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, জগজ্জনীর রূপ বা জগজ্জননীর রূপ, দুহায় পাওয়া যায়। 15 প্রশ্ন, এমএসসির প্রশ্ন আমি আগেই বলে দিই, আমার যে প্র্যাকটিস সেটা আমি 60টা করে প্রশ্ন করাই, 4টা কিন্তু এমএসসির প্রশ্ন, অর্থাৎ ইসলামী সাহিত্য থেকে থাকে। তো আপনারা কিন্তু এমএসসির সিলেবাসটা, মানে এমএসসির 4টা প্রশ্ন 15, 30, 45, 60 এগুলো স্কিপ করে যাবেন, কারণ সিলেবাসটিতে কিন্তু এমএসসি সিলেবাস আসবে না। আমি জাস্ট দিয়েছি এগুলো আগেকার সংস্করণ, আর এগুলো যেহেতু পরবর্তীকালে এমএসসি পরীক্ষার জন্য আবার আলাদা করে বানাতে হবে না, তাই এখানে দিয়ে রাখছি। 15 প্রশ্ন দেখুন, যেটা 11-12 এসেছিল এবারে, হরগৌরী সংবাদ ও তালিমনামা গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ, শেখ চাঁদ। মানে এই গ্রন্থের নামটা আসেনি, শেখ চাঁদের আরেকটা গ্রন্থের নাম এসেছিল, সম্ভবত রসুল বিজয় নাকি। তো 3টা গ্রন্থের নাম দেওয়া আছে, ওটা আগে দেওয়া ছিল, এটা পরে দেওয়া আছে, ঠিক আছে। এই 3টা গ্রন্থের রচয়িতা হচ্ছে শেখ চাঁদ। যদি রসুল বিজয়, এখানে শেখ চাঁদের অপশন দেখা গেলে শেখ চাঁদ হবে, কিন্তু যেটা 11-12 এসেছিল, কিন্তু রসুল বিজয় আরও অনেকেরই লেখা, এই নামে অনেক কবির কাব্য পাওয়া যায়। 16 প্রশ্ন, চর্যাপদের মোট পৃষ্ঠা সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ, 69টি। 17 প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাবিরহ অংশটিকে প্রক্ষিপ্ত কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর বিমান বিহারী মজুমদার। 18 প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরাণ গেলে, এতেক শৈল অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে। এটি কার লেখা পদ? চণ্ডীদাসের পদ। এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের পদ। 19 প্রশ্ন, গোবিন্দ দাস বাঙালির নন মন্তব্যটি কে করেছেন? বা গোবিন্দ দাসকে বাঙালি নন, মানে বাঙালি নয় গোবিন্দ দাস, একথা কে বলেছেন? বা গোবিন্দ দাসকে বাঙালি কে মনে করতেন না?
উত্তর হচ্ছে অপশন গ, নগেন্দ্রনাথ গুপ্ত। 20 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কোন কবি পূর্ব বর্ধমান মানে উত্তরা হুগলি জেলার বলভদ্রের তালুকে দামোদর তীরবর্তী কাঁদড়া বা কাঁথরা গ্রামে জন্মগ্রহণ করেন? এই অপশন অনুযায়ী অ্যান্সার হবে অপশন খ, কেতকা দাস ক্ষেমানন্দ। কিন্তু একটা কথা বলি, এখানে কিন্তু জ্ঞানদাসেরও বাড়ি কিন্তু কাঁদড়া। আমরা যেমন কেতক ক্ষেমানন্দের দুটোই পাই, কাঁদড়া বা কাঁথড়া, কিন্তু জ্ঞানদাসের বাড়ি হচ্ছে কাঁদড়া। অনেকে বলে যে কেতক ক্ষেমানন্দ এবং জ্ঞানদাসের বাড়ি একই গ্রামে, কিন্তু আমি কোনো বইতে পাইনি। যেমন পেয়েছি কি এখানে কেতক ক্ষেমানন্দের বাড়ি কাঁদড়া বা কাঁথড়া, জ্ঞানদাসের বাড়ি শুধু কাঁদড়া পেয়েছি, কাঁথড়া পাইনি। এবার হচ্ছে আমরা পেয়েছি কি যে কেতক ক্ষেমানন্দের বাড়ি যেটা পূর্ব বর্ধমান ছিল সেটা বর্তমানে অধুনা হুগলি জেলায় অবস্থিত। কিন্তু আমি পাইনি যে জ্ঞানদাসের বাড়ি কাঁদড়া বর্তমানে হুগলি জেলায় অবস্থিত, সেটা কিন্তু পূর্ব বর্ধমানে অবস্থিত। তো এখানে একটা ডাউট সৃষ্টি হয়েছে, মধ্যযুগের তো অনেক ডাউট থাকতেই পারে। তো দুটো অপশন থাকলে কিন্তু দুটোই অ্যান্সার হতে পারে, ক উভয় সঠিক হতে পারে, ঠিক আছে, যেহেতু কাঁদড়া গ্রাম থাকে। যেহেতু এখানে একটা অপশন আমি জ্ঞানদাসকে ইচ্ছা করে দিইনি, উত্তর হবে কেতদাস ক্ষেমানন্দ। আর পরীক্ষায় দূরে থাকলে ক উভয় হবে, নাহলে কিন্তু চ্যালেঞ্জ হবে। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর আত্মবিবরণী পাঠ অনুযায়ী তিনি কার শাসনকালে জীবিত ছিলেন বলে মনে করা হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, রাজা মানসিংহ। 22 নম্বর প্রশ্ন, একটু আগে দেখলেন যে খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের প্রথম পালা, এবার দেখবেন 22 নম্বর, খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের শেষ পালা কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, স্বর্গারোহণ পালা। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অন্তর্মধ্যযুগের সবচেয়ে শক্তিমান কবি ভারতচন্দ্র রায়গুণাকর হুগলির দেবানন্দপুরে বসবাসকালীন সত্যপ্রিয়ের বা সত্যনারায়ণের বিষয় নিয়ে কিছু সময়ের ব্যবধানে পরপর দুটি পাঁচালী রচনা করেন। এর মধ্যে দ্বিতীয় পাঁচালীটি কার নির্দেশে রচিত? একটু আগে দেখলেন যে প্রথম পাঁচালীটি রচিত হীরারাম রায়ের নির্দেশে, এখানে বলছে দ্বিতীয় পাঁচালীটি কার নির্দেশে রচিত? উত্তর হচ্ছে অপশন ঘ, রামচন্দ্র মুন্সির নির্দেশে রচিত। তথ্য দেখুন, আগেরটায় বলছিল কোনো পুঁথি পাওয়া যায় না, এটা তথ্য দেখুন, এই রচনাটি একটি মাত্র পুঁথি পাওয়া যায়। এই পুঁথি থেকে জানা যায় যে এর রচনাকাল 1737 খ্রিস্টাব্দ বা 1144 বঙ্গাব্দ। 24 নম্বর প্রশ্ন দেখুন, পরবর্তীকালে ঢাকার কোন পণ্ডিত ব্যক্তি 1942 খ্রিস্টাব্দে আরেকটি পুঁথি থেকে প্রাপ্ত এক ধরনের কৃত্তিবাসীর আত্মজীবনী প্রকাশ করেন? একটু আগে দেখলেন যে প্রথম কে প্রকাশ করেন কোন গ্রন্থে, সেটা একটু আগে দেখলেন আপনারা। এখানে বলছে ঢাকার কোন পণ্ডিত ব্যক্তি 1942 খ্রিস্টাব্দে আরেকটি পুঁথি থেকে প্রাপ্ত এক ধরনের কৃত্তিবাসের আত্মজীবনী প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন গ, নলিনীকান্ত ভট্টশালী। অথবা কৃত্তিবাসের সর্বাধিক নির্ভরযোগ্য আত্মবিবরণী পাওয়া যায় কার সম্পাদিত পুঁথিতে? ওই একই উত্তর, অপশন গ, নলিনীকান্ত ভট্টশালী। তথ্য দেখুন, পুঁথিটির নাম কি ছিল? পুঁথিটির নাম ছিল কৃত্তিবাসের আত্মকাহিনী। আমার যদি প্র্যাকটিস করেন বা মুখস্থ করেন, যাই করেন, মনে হবে যেন একটা মধ্যযুগের যেন একটা, বা যে আধুনিক যুগ যাই করাই, যেন একটা আভাস পাচ্ছেন, তথ্য পড়ছেন, মনে হবে না যে প্র্যাকটিস করছেন, মনে হবে যেন তথ্য পড়ছেন। 25 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্য বা যাকে বলে কাশিদাসী মহারত মোট কটি পর্বে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 18টি পর্বে বিভক্ত। 26 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, 16 শতাব্দীর কবি ছিলেন। 27 নম্বর প্রশ্ন, নরসে পরমদেব নরসে ঈশ্বর মানবতাবাদের জয় ঘোষণা করে কোন কবি এই উক্তিটি করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, দৌলত কাজী। আজকের প্রশ্ন অনেকে বলেন একটু কঠিন প্রশ্ন দিন, তো আজকে আমি সহজ কঠিন মিডিয়াম নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা কমেন্ট করে জানাবেন যে 60-এর মধ্যে কত নাম্বার পেলেন। প্রতিদিন তো দেখি বেশি বেশি নাম্বার পেয়ে যান, তো আজকে একটু কঠিন দিয়েছি। হ্যাঁ, কিছু সহজ কিছু মিডিয়াম তো থাকবেই, তো আজকে প্রশ্নগুলো একটু অন্য রকমের করেছি আর কি, হ্যাঁ, যাতে আপনারা 60-এর মধ্যে দেখিয়ে যে কত পান। কমেন্ট করে জানাবেন সৎ উপায়ে যে কত নাম্বার পেয়েছেন। 28 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন অনুবাদ গ্রন্থটি ছাড়া বাকি 5টি অনুবাদ গ্রন্থই কলকাতার বটতলা থেকে মুদ্রিত প্রকাশিত হয়েছে?
বটতলা মানে চিতপুর অঞ্চল। তো উত্তর হচ্ছে অপশন ঘ, তোফা। তোফা ছাড়াই মানে তার মোট 6টা গ্রন্থ অনুবাদ হয়েছে, তার মধ্যে তোপা ছাড়া 5টি অনুবাদ গ্রন্থই কলকাতার বটতলা বা চিতপুর অঞ্চল থেকে কিন্তু মুদ্রিত প্রকাশিত হয়েছে। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, অপার সংসার নাহি পারাবার, খুব ইম্পর্টেন্ট। মন রে কৃষিকাজ জানো না, এগুলো কার লেখা? রামপ্রসাদ সেনের লেখা। তো এগুলো রামপ্রসাদ সেনের কোন পর্যায়ের পদ? খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। উত্তর হচ্ছে অপশন খ, উপাসক তত্ত্ব পর্যায়ের পদ। 30 নম্বর প্রশ্ন, ফকির গরিবুল্লাহর পঞ্চম বা সর্বশেষ রচনা কোনটি? ফকির গরিবুল্লাহর নামে মোট 5টি পুঁথি পাওয়া যায়, তার মধ্যে পঞ্চম বা সর্বশেষ রচনা কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, সত্যপীরের পুঁথি। এটা ইসলামী সাহিত্য, এটা কিন্তু আপনারা বারবার বলছি স্কিপ করে যান। 15 নম্বর, 30 নম্বর, 35 নম্বর, 60 নম্বর, এই 4টা প্রশ্ন আপনারা কিন্তু স্কিপ করে যান, এটা এমএসসি সিলেবাস। তারপর দেখুন 31 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। কা তরুবর পঞ্চমী ডাল, পটমঞ্জুরির আগে রচিত এই পদটি রচয়িতাকে? তাহলে কা তরুবর পঞ্চমী ডাল এটি কোন আগে রচিত? পটমঞ্জুরির আগে রচিত। চর্চার বেশিরভাগ পদই হচ্ছে পটমঞ্জুরির আগে রচিত। আর শ্রীকৃষ্ণ কাব্যের বেশিরভাগ পদ হচ্ছে পাহাড়িয়ার আগে রচিত। উত্তর দেখুন, এই পদ রচয়িতা অপশন ক, লুইপাদ। চর্যার আদি পদকর্তাটা সবাই জানেন, বা আদি সিদ্ধার্য। 32 প্রশ্ন দেখুন, খুব ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ কাব্যের কোন খণ্ডে সর্বাধিক পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক, দান খণ্ডে। তথ্য দেখুন, যেই খণ্ডে মোট 112টি, ডক্টর সুকুমার সেনের মতে 113টি পদ আছে। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তাতল সৈকতে বারিবিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোয়ে বিষয়ী মন তাই সমাপলু, অমজু হব কোন কাজে? এটি কার লেখা? বিদ্যাপতির লেখা। তো বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, প্রার্থনা পর্যায়ের পদ। 34 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। জ্ঞানদাসের কোন পদটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয়? উত্তর হচ্ছে অপশন ঘ, মনের মরম কথা শুনল সজনী। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের পদ্মাবরণ কাব্যের দ্বিতীয় সংস্করণের ভূমিকা অনুযায়ী এই কাব্যের রচনাকাল কত? খুব ইম্পর্টেন্ট, মানে হুসেন শাহের রাজত্বকাল দেখে দ্বিতীয় সংস্করণে ভূমিকাতে এই কাব্য রচনাকাল লেখা ছিল। তো মানে মোট 3টা পয়ার পাওয়া যায়, কেউ কেউ 4টা পয়ার বলে, প্রকৃতপক্ষে 3টা পয়ার পাওয়া যায়। তো দ্বিতীয় সংস্করণের ভূমিকা অনুযায়ী বা হুসেন শাহের রাজত্বকাল অনুযায়ী এই কাব্য রচনাকাল কত, যেটা অথেন্টিক সবচেয়ে? উত্তর হচ্ছে অপশন ঘ, 1416 শকাব্দ বা 78 যোগ করুন 1494 খ্রিস্টাব্দ। 36টা খুব ইম্পর্টেন্ট। মুকুল চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যটি 1745 শকাব্দে, অর্থাৎ 1823 থেকে 24 খ্রিস্টাব্দে, মানে 78 থেকে 79 যোগ হবে আর কি, কার সম্পাদনায় প্রথম মুদ্রিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় সর্বপ্রথম মুদ্রিত হয়। তারপর দেখুন 37 নম্বর প্রশ্ন, খরাম চক্রবর্তী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন গ, 1669 খ্রিস্টাব্দে। তাকে কোন শতাব্দীর কবি বলা হয়? সেটা কিন্তু অষ্টাদশ শতাব্দীর কবি বলা হয়। কেন? কাব্যের রচনাকাল অনুযায়ী কিন্তু কোন কাব্য মানে কত শতাব্দীর কবি সেটা নির্ণয় করা হয়। তো 1669 এটা মানে সপ্তম শতাব্দীর কবি বলতে পারি, কিন্তু না, তিনি জন্মগ্রহণ করেন 1669 খ্রিস্টাব্দে। তার কাব্য রচনাকাল কত? 1711 খ্রিস্টাব্দ। আমরা জানি কি 1700 থেকে 1799 হচ্ছে অষ্টাদশ শতাব্দী, তাই কাব্যের রচনাকাল অনুযায়ী তাকে কোন কাব্যের মানে কোন শতাব্দীর কবি সেটা নির্ণয় করা হয়। তাই হচ্ছে বলতে পারি খরাম চক্রবর্তীর জন্ম সপ্তম শতাব্দীতে হলেও তিনি হচ্ছে অষ্টাদশ শতাব্দীর কবি। তো জন্মগ্রহণ কবে করেন? 1669 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন দেখুন, ভারতচন্দ্র রায়গুণাকরের ব্যঙ্গ বিদ্রুপাত্মক কাব্য কোনটি? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, নাগাস্টক। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিতের গৌরব কবি কীর্তিবাসে প্রাপ্য, এটা তো হয়েছে। কার মতে এটি পরবর্তীকালে গায়েনদের সংযোজন? উত্তর হচ্ছে অপশন গ,
ডক্টর সুকুমার সেনের মতে। 40 নম্বর প্রশ্ন, কাশীরাম দাসের পিতার নাম কি? পিতামাতার নাম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই। উত্তর হচ্ছে অপশন গ, কমলাকান্ত দাস বা কমলাকান্ত দেব। 41 প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে অদ্বৈত আচার্যকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কতবার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, 2বার। 42 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দৌলত কাজী কোন শতাব্দীর কবি ছিলেন? অথবা দৌলত কাজী লোচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি কোন শতাব্দীর কাব্য? বললাম না যে কাব্যের রচনাকাল অনুযায়ী কোন শতাব্দীর কবি সেটা নির্ণয় করা হয়। উত্তর হচ্ছে অপশন গ, সপ্তদশ শতাব্দীর কবি, বা তার লোচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি সপ্তদশ শতাব্দীর কাব্য। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের প্রথম পৃষ্ঠপোষক কে ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন ক, কোরেশি মাগন ঠাকুর। তিনি তার পদ্মাবতী কাব্যের পৃষ্ঠপোষক ছিলেন। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের কৌলিক পদবী কী ছিল? তথ্য দেখুন যে এটিই ছিল কমলাকান্তের প্রকৃত নাম। উত্তর হচ্ছে অপশন ঘ, বন্দ্যোপাধ্যায়। তাহলে কমলাকান্ত ভট্টাচার্যের প্রকৃত নাম কি? কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়। তো কমলাকান্ত ভট্টাচার্যের পদবী ছিল, কৌলিক পদবী কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় ছিল। এটা ছেড়ে দিন এমএসসির প্রশ্ন। 35 নম্বর, গোর্খ বিজয় বা গোরক্ষ বিজয় ও জয়নাবের চৌতিসা নামক কাব্যগ্রন্থটি রচয়িতাকে? এটা এমএসসি সিলেবাস, ইসলামী সাহিত্য, ছেড়ে দেবেন বা স্কিপ করবেন। উত্তর হচ্ছে অপশন ক, শেখ ফয়জুল্লাহ। 46 প্রশ্ন, চর্যার কোন বিখ্যাত গবেষক তার এ হিস্টোরি অফ মৈত্রী লিটারেচার গ্রন্থে চর্যার ভাষাকে মৈথিলি ভাষার আদি নিদর্শন বলেছেন? তাহলে এ হিস্টোরি অফ মৈত্রী লিটারেচার কার লেখা গ্রন্থ? এটা যদি পরীক্ষায় আসে ওই একই উত্তর হবে। উত্তর কি হবে? অপশন গ, ডক্টর জয়কান্ত মিশ্র। তার এ হিস্টোরি অফ মৈত্রী লিটারেচার গ্রন্থে চর্যার ভাষাকে কী বলে উল্লেখ করেছেন? মৈথিলি ভাষার আদি নিদর্শন বলে উল্লেখ করেছেন। তারপর দেখুন 47 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শুরু হয়েছে কোন ঋতুতে? উত্তর হচ্ছে অপশন ঘ, বসন্ত ঋতুতে। আর শেষ হয়েছে কোন ঋতুতে? শেষ হয়েছে শরৎ ঋতুতে। তারপর দেখুন 48 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এ রজনী মেঘের ঘটা কেমনে আইলো বাটে আঙ্গিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে। এটি কার লেখা পদ? চণ্ডীদাসের পদ। এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? দেখুন আগেরবার এমএসসি পরীক্ষায় কার লেখা পদ এসেছিল? জ্ঞানদাসের পদ বা কমলাকান্ত ভট্টাচার্যের পদ। কিন্তু কোন পর্যায়ের পদ সেটাও মনে রাখতে হবে। যদি চলে আসে তখন কিন্তু মনে রাখতেই হবে। তাই সবাই পড়ে যাবেন যে কোনটি কার লেখা, কোন পর্যায়ের পদ। তো এ ঘোর রজনী মেঘের ঘটা এটি হচ্ছে চণ্ডীদাসের। উত্তর হচ্ছে অপশন খ, অভিসার পর্যায়ের পদ। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে শাব্দিক কবি, তাত্ত্বিক কবি, রূপদক্ষ কবি কাকে বলা হয়? তার উপাধি বা বিশেষ নাম। উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাসকে শাব্দিক কবি, তাত্ত্বিক কবি, রূপদক্ষ কবি বলা হয়। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, কেতদাস কামানদের মশামঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের বিবাহের ঘটক কে ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট। তো বেহুলা লক্ষিন্দরের বিবাহের ঘটক ছিলেন, উত্তর হচ্ছে অপশন গ, জনার্দন পণ্ডিত। 51 নম্বর প্রশ্ন, ভূপেন্দ্র চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল কত? খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন গ, 1499 শকাব্দ বা 78 যোগ করুন 1577 খ্রিস্টাব্দ। তাই কাব্যের রচনাকাল অনুযায়ী তিনি ষোড়শ শতাব্দীর কবি। 52 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, খনামের কাব্যের প্রধান গুণ স্বচ্ছন্দতা ও গ্রাম্যতাহীনতা। খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য আলোচনার প্রসঙ্গে কে এই মন্তব্যটি করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর সুকুমার সেন। এটা সবাই জানেন, অসুবিধা নেই। 53 প্রশ্ন, মঙ্গল কাব্যধারার কোন কবি হুগলি জেলার, বর্তমানে হাওড়া জেলার আমতার কাছে, হুগলি জেলার অন্তর্গত ফুরিশ্রেষ্ঠী বা বুরসুট পরগনার পোড়ো গ্রামে জন্ম করেন? গ্রামটার নাম কি? পোড়ো গ্রাম। গ্রামটাই বেশিরভাগ আসে, আর ফুরিশ্রেষ্ঠী বা বুরসুট পরগনা এটাও আসে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। তো বুরসুট পরগনার পোড়ো গ্রামে বা পেড়ো গ্রামে কে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন খ,
ভারতচন্দ্র রায়গুণাকর, তিনি হচ্ছে অদামঙ্গল কাব্যের কবি ছিলেন আর অষ্টাদশ শতাব্দীর কবি ছিলেন। তারপর দেখুন 54 নম্বর প্রশ্ন, কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্য বা কাশিদাসী মহাভারতের কোন পর্বে দুর্যোধনের মৃত্যু হয়? অনেক কঠিন প্রশ্ন চাইছিলেন না, একটু দিয়েছি। উত্তর হচ্ছে অপশন ক, সৌপ্তিক পর্বে। যদি ডিবলি প্রশ্ন আসে তো এরকমই আসবে। যদি ডিবলি প্রশ্ন এসে আসে না, তবুও আমি কিছু কিছু ডিবলি প্রশ্ন দিয়ে রাখছি, যদি বাই চান্স আসে তো এগুলো থেকেই আসবে, সবসময় সহজভাবে নেবেন না। তো 55 নম্বর দেখুন, সবাই জানেন আগেরবার এসএসটি পরীক্ষায় এসেছিল, মানবেন্দ্র বসু ভাগবতের কোন কোন স্কন্ধ অনুবাদ করেছিলেন? এটা আগেরবারই এসেছিল, সবাই জানেন এটা, ঠিক আছে। তো উত্তর হচ্ছে অপশন গ, দশম ও একাদশ স্কন্ধ। 56 প্রশ্ন, বৃন্দাবন দাসের পিতা এবং মাতার নাম কি? তো জানতে পেরেছি তিনি 16 শতাব্দীর কবি ছিলেন। তার পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, বৈকুণ্ঠ দাস বা বৈকুণ্ঠনাথ দাস, এবং মাতার নাম হচ্ছে নারায়ণী দেবী। যদিও তিনি তার কাব্যে পিতার নাম উল্লেখ করেনি, মাতার নাম উল্লেখ করেছে। 7 নম্বর প্রশ্ন, দৌলত কাজী তার লোরচন্দ্রানী বা সতীময়না কাব্যটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় রচনা করেন। 8 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন গ্রন্থে সাতটি রানী বা সপ্তপরীর বর্ণিত গল্প ছাড়াও আরব রাজকুমার বাহরাম গোরের জীবনচরিত, যুদ্ধজয়, দুঃসাহসিক কার্যাবলী ও একটি বন্য গদর্ভ শিকারকালে একটি গর্তে পড়ে গিয়ে তার তিরোধানের ঘটনা বর্ণিত হয়েছে? দেখো, বুঝতে পারছো, সাতটি রানী বা সপ্তপরী, আর দেখো রাজকুমার বাহরাম। তো তোমরা বুঝতে পারছো উত্তর হবে কি? অপশন খ, সপ্ত বা হপ্তপয়কর। দেখো, সাতটি রানী বা সপ্তপরী মানে কি? সপ্ত বা হপ্তপয়কর, ঠিক আছে। আর রাজকুমার বাহরাম একটা চরিত্র, রাজকুমার বাহরাম গোর, যার জীবনচরিত, যুদ্ধজয়, দুঃসাহসিক কার্যাবলী ও একটি বন্য গদর্ভ শিকারকালে একটি গর্তে পড়ে গিয়ে তার তিরোধানের ঘটনা বর্ণিত হয়েছে। পরীক্ষায় শর্টকাটে প্রশ্ন আসে, আমি একটু ডিপলি প্রশ্ন করি যাতে ওর মধ্যেই কিন্তু আরও একটা প্রশ্ন অ্যাড হয়ে যায়। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, তাকে বলি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যথেষ্ট খেটে ভিডিও বানানো হয়েছে, অনেক ব্যবসা থাকার সত্ত্বেও কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি, তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রাচীন মধ্যযুগের বইটা কিন্তু প্রি বুকিং চলছে, আধুনিক যুগের বইটা কিন্তু প্রি বুকিং চলছে। আধুনিক প্রাচীন মধ্যযুগ দুটোই প্রি বুকিং চলছে, মানে যেগুলো কোর বই, যেখান থেকে 90% প্রশ্ন কমন এসেছিল। আগেরবারে আমাদের আধুনিক যুগের বই থেকে 90% প্রশ্ন কমন এসেছিল, আর প্রাচীন মধ্যযুগের বই থেকে 100% প্রশ্ন কমন এসেছিল। তো এবারও আসবে এসএসসি পরীক্ষায়, তাই সবাই বইটা নিয়ে নেবেন। হ্যাঁ, 600 করে পড়বে, 1200 টাকা দুটো বই। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ওর বাইরে কিন্তু প্রশ্ন এসএসসিতে হয় না। 2-3টা ওরা ইচ্ছা করে আধুনিক যুগ বাদ থেকে আসে, কিন্তু প্রাচীন মধ্য থেকে 100-এর 100 আসবেই। এই দুটো চার পুরস্কার প্রাপ্ত বই, এগুলো কিন্তু মনে রাখবেন। আর সেই বইগুলো পারচেজ করে নেবেন, আমাদের কিন্তু প্রি বুকিং চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক কে ছিলেন? দয়ালচন্দ্র ঘোষ। রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষককে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক কে ছিলেন? দয়ালচন্দ্র ঘোষ। ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ। দয়ালচন্দ্র ঘোষ অনেক অনুসন্ধান করে রামপ্রসাদ সেনের মোট কটি পদ সংগ্রহ করতে পেরেছিলেন? মানে দয়ালচন্দ্র ঘোষ রামপ্রসাদ সেনের মোট কটি পদ সংগ্রহ করতে পেরেছিলেন, এটাই হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, 262টি পদ। যে লাস্ট প্রশ্ন 60 নম্বর, মাদ্রাসের প্রশ্ন, হয়তো আপনারা স্কিপ করতেও পারেন বা দেখতেও পারেন, তবে এসএসসিতে আসবে না। দেখুন 60 নম্বর, নাথ সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ কোন ধারার কবি? নাথ সাহিত্যের কবি, এটা মনে রাখবেন। নাথ সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি শেখ ফয়জুল্লাহর বিতর্কিত কাব্যের নাম কি? গোরক্ষ বিজয় বা গোরক্ষ বিজয়। তো শেখ ফয়জুল্লাহর বিতর্কিত কাব্য গোরক্ষ বিজয় বা গোরক্ষ বিজয় কোন শতকে রচিত হয়েছে বলে অনুমান করা হয়? উত্তর হচ্ছে অপশন খ, 16 শতাব্দীতে বা 16 শতকে। এগুলো 60টা প্রশ্নোত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে, যে আপনারা কত নাম্বার পেয়েছেন। তবে সবাই সৎ উপায় জানাবেন। অনেকে কঠিন প্রশ্ন বলছে আলোচনা করতে, তো আমি কঠিন দিইনি, একটু আধটু কঠিন হয়, সহজ কঠিন মিডিয়াম আমার সেটে থাকে। তো আপনারা নিজে নিজে আগে অ্যান্সার করবেন, তো কত নাম্বার পেয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ
আমরা কিন্তু এরকম তথ্য বা প্র্যাকটিস সেট প্রতিদিন একটা করে নিয়ে আসবো, ঠিক আছে? সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।